নমস্কার, স্টাডি উইথ রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব অকারক। অকারক সম্বন্ধপদ এবং সম্বোধন পদ। অকারক কাদের বলে? বাংলা ব্যাকরণে অকারক পদ বলতে সেই পদগুলো বোঝায় যাদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের কোনো সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, বাক্যের অন্য কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে থাকে। অর্থাৎ অকারক আমরা সেই পদগুলোকেই বলবো যে পদগুলোর কি তাদের সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক থাকবে না। বাক্যের অন্যান্য কোনো পদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে, কিন্তু ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, সেগুলোই হবে কি অকারক। তাহলে সংজ্ঞা কি বলবো আমরা? সংজ্ঞা বলবো ক্রিয়ার সঙ্গে যে পদের সম্পর্ক নেই তাকে অকারক বলে। ঠিক আছে, একটা উদাহরণের সাহায্যে আমরা জানবো। রামের ভাই স্কুল যাচ্ছে। এখানে রামের যে পদটা আছে, এটা আমরা যে এর আগে কারকগুলো পড়েছি, কারকগুলো কীভাবে পেয়েছি আমরা ক্রিয়াকে প্রশ্ন করে। কিন্তু এই রামের উত্তরটা পেতে গেলে আমার ক্রিয়ার দরকার পড়বে না। এখানে আমি যদি বলি কার ভাই, তাহলে আমি পাবো রামের ভাই। ঠিক আছে, অতএব এটা কি? এটা হচ্ছে অকারক। কে স্কুল যাচ্ছে? ভাই স্কুল যাচ্ছে। ঠিক আছে, রামের ভাই কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। প্রকারভেদ। বাংলা বাক্যে দু ধরনের অকারক সম্পর্ক লক্ষ্য করা যায়। এদের মধ্যে হলো 1 নম্বর হচ্ছে সম্বন্ধ পদ এবং 2 নম্বর হচ্ছে সম্বোধন পদ। সম্বন্ধ পদ কাকে বলে? যখন একটি বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অন্য একটি পদের সম্পর্ক থাকে, কিন্তু ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, তখন তাকে সম্বন্ধ পদ বলে। যেমন আমি হাঁসের ডিম খেয়েছি। কে খেয়েছে? আমি খেয়েছি। কি খেয়েছি? ডিম খেয়েছি। এবারে যদি আমি বলি কিসের ডিম, তখন কিন্তু আমি এই হাঁসের উত্তরটা পাচ্ছি। সুতরাং আমার কিন্তু এখানে ক্রিয়ার কোনো প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, তাই এটা কি হবে? এই হাঁসের পদটা কার সঙ্গে যুক্ত? এই ডিম কথাটির সঙ্গে যুক্ত। ঠিক আছে, তাই এটা হবে কি সম্বন্ধ পদ। গঙ্গার জল পবিত্র বলে মানা হয়। কি পবিত্র বলে মানা হয়? জল। কার জল? গঙ্গার জল। ঠিক আছে, এখানে গঙ্গার পদটা কি? জল। যে জল যে বিশেষ্য পদ, সে তার সঙ্গে কি যুক্ত হয়ে আছে। ঠিক আছে, সম্বন্ধ পদের সঙ্গে কি শেষে র কিংবা এর বিভক্তি যুক্ত থাকে। এরপরে বাংলায় যতগুলো কারক আছে তাদের প্রতিটি সম্পর্কেই সম্বন্ধ পদের প্রয়োগ আছে। তাই 6টি কারক অনুসারে 6টি সম্বন্ধ পদ। আচ্ছা, ঠিক আছে, প্রথম হচ্ছে কর্তৃ সম্বন্ধ পদ। কর্তৃ সম্বন্ধ পদ কাকে বলে? যে সম্বন্ধ পদটি কর্তা হিসেবে কাজ করে তাকে কি কর্তৃ সম্বন্ধ পদ বলে। ঠিক আছে, তাহলে যে সম্বন্ধ পদটার কি বাক্যের কর্তার সঙ্গে সম্পর্ক থাকবে, সেটাই আমাদের হবে কর্তৃ সম্বন্ধ পদ। উদাহরণের সাহায্যে যদি বলি, আমার বাবা খুব ভালো ছবি আঁকেন। ঠিক আছে, কে ছবি আঁকেন? বাবা। ঠিক আছে, বাবা এখানে কর্তা। কার বাবা? আমার বাবা। অতএব এখানে আমারটা এখানে হয়ে যাবে কি কর্তৃ সম্বন্ধ পদ। ঠিক আছে, এরপরে কর্ম সম্বন্ধ পদ। কর্ম সম্বন্ধ পদ কাকে বলে? যে সম্বন্ধ পদটি কর্ম হিসেবে কাজ করে তাকে কর্ম সম্বন্ধ পদ বলে। অর্থাৎ যে সম্বন্ধ পদটা কি কর্মের সঙ্গে সম্পর্ক থাকবে। ঠিক আছে, সেটাই আমাদের হয়ে যাবে কর্ম সম্বন্ধ পদ। উদাহরণ সাহায্যে জানবো, দেশের সেবা করা আমাদের কর্তব্য। কি করা আমাদের কর্তব্য? সেবা করা। ঠিক আছে, এবারে কার সেবা? দেশের সেবা। অতএব এখানে দেশের কথাটা কিন্তু কি সেবা করার সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, এর সেবা করাটাই কি আমাদের এখানে কিন্তু কর্ম। যদি আমি জিজ্ঞেস করি ক্রিয়াকে, যদি আমরা জিজ্ঞেস করি কি বা কাকে দিয়ে, তখন আমরা কি পাই? কর্ম পাই। তো কি করা আমাদের কর্তব্য? সেবা করা। ঠিক আছে, সেবাটা এখানে কিন্তু কর্ম। আচ্ছা, কার সেবা? দেশের সেবা। অতএব দেশের এখানে কি হয়ে যাবে? কর্ম সম্বন্ধ পদ। এরপরে করণ সম্বন্ধ পদ। করণ সম্বন্ধ পদ কাকে বলে? যে সম্বন্ধ পদটি
করণ হিসেবে কাজ করে তাকে করণ সম্বন্ধ পদ বলে। আচ্ছা, করণ কারক কাকে বলে? করণ কারক কাকে বলে? কি, যার সাহায্যে কি কর্তা ক্রিয়াটা সম্পাদন করে, যার সাহায্যে, যে জিনিস দ্বারা, সেটাই আমাদের কি করণ কারক। তো এখানে উদাহরণ সাহায্যে আমরা জানবো, কলমের খোঁচায় মানহানি হতে পারে। ঠিক আছে, এবারে কার সাহায্যে মানহানি হতে পারে? খোঁচায়। কার খোঁচায়? কলমের খোঁচায়। অতএব এখানে কলমের হয়ে যাবে এখানে কি করণ সম্বন্ধ পদ। ঠিক আছে, এরপরে হচ্ছে নিমিত্ত সম্বন্ধ পদ। নিমিত্ত কারক কাকে বলে? নিমিত্ত কারক কি, আমরা পড়েছি আগেই যে যার জন্যে করা হয় কোনো কাজ। ঠিক আছে, যা কার জন্যে, ঠিক আছে, তো যার জন্য করা হয় সেটাই কি, সেটাই হচ্ছে নিমিত্ত কারক। তো নিমিত্ত সম্বন্ধ পদ তাহলে কোনটা হবে? যে সম্বন্ধ পদটি কি নিমিত্ত হিসেবে কাজ করে তাকে বলে নিমিত্ত সম্বন্ধ পদ। উদাহরণ, রান্নার চাল ধুয়ে রাখো। ঠিক আছে, কিসের জন্য? রান্নার জন্য। ঠিক আছে, রান্নার জন্য চাল ধুয়ে রাখতে বলছে, অতএব এখানে রান্নারটা কি হয়ে যাবে? এখানে নিমিত্ত সম্বন্ধ পদ। এখানে কিন্তু রান্নার পদটির সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। কি ধুয়ে রাখো? চাল ধুয়ে রাখো। ঠিক আছে, কিসের জন্য চাল? রান্নার জন্য চাল। অতএব এটা হয়ে যাবে আমাদের নিমিত্ত সম্বন্ধ পদ। পূজার ফুল নিয়ে এসো, এখানে পূজার পদটা হচ্ছে এখানে নিমিত্ত সম্বন্ধ পদ। এরপরে অপাদান সম্বন্ধ পদ। অপাদান কারক কি? অপাদান কারকে কি হয়, আমাদের কোনো একটা জিনিস থেকে কোনো একটা জিনিসের কি বিচ্যুতি বা বিচ্ছেদ ঘটে, এরকম বোঝায়। ঠিক আছে, তো অপাদান সম্বন্ধ পদটা আমাদের সেরকমই হবে, যে সম্বন্ধ পদটি অপাদান হিসেবে কাজ করে তাকে অপাদান সম্বন্ধ পদ বলে। যেমন তিলের তেল শরীরের জন্য ভালো। ঠিক আছে, এখানে তিল থেকে তেলটা কি হচ্ছে, বিচ্ছেদ ঘটছে। ঠিক আছে, অতএব তিলেরটা এখানে কি শরীরের জন্য ভালো? তেল। ঠিক আছে, এবার কিসের তেল? তিলের তেল। তিল থেকে তেলটা নিঃসৃত হয়েছে, অতএব এখানে বিচ্যুতি ঘটেছে, তাই এটা আমাদের হয়ে যাবে কি অপাদান সম্বন্ধ পদ। খেজুরের গুড় খেতে খুব মিষ্টি, এখানে খেজুরের পদটা আমাদের হয়ে যাবে কি অপাদান সম্বন্ধ পদ। এরপরে অধিকরণ সম্বন্ধ পদ। আগে অধিকরণ সম্বন্ধ পদ জানতে গেলে আমাদের অধিকরণ কারক জানতে হবে। অধিকরণ কারক কোনটা? ঠিক আছে, যখন কি যে স্থানে বা যে সময়ে বা যে বিষয়ে কি হয় ক্রিয়াটা সম্পাদন হয়। ঠিক আছে, সেটাই আমাদের তো অধিকরণ কারক। এবার অধিকরণ সম্বন্ধ কোনটা? তার মানে দেখো এখানে উদাহরণ সাহায্যে জানবো আমরা, যেমন পুকুরের জল খুব স্বচ্ছ। ঠিক আছে, কোথাকার জল? পুকুরের জল। ঠিক আছে, এই পুকুরের শব্দটা আমাদের কি অধিকরণ সম্বন্ধ পদ। ঘাটের নৌকাটি অনেক পুরনো, পুরো লাইনটা কি এখানে ঘাটের শব্দটা হবে এখানে কি আমাদের অধিকরণ সম্বন্ধ পদ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পড়ব সম্বোধন পদ। সম্বোধন কথাটির অর্থ হলো কি বিশেষভাবে ডাকা, কাউকে সম্বোধন করে ডাকা। ঠিক আছে, তো যখন বাক্যে কাউকে ডাকার জন্য বা কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য যে পদ ব্যবহার করা হয় তাকে সম্বোধন পদ বলে। ঠিক আছে, উদাহরণের সাহায্যে আমরা দেখব, ওরে তোরা আজ খেলতে যাস না। ঠিক আছে, এখানে ওরে শব্দটা হচ্ছে কি আমাদের সম্বন্ধ পদ। ঠিক আছে, এরপরে ওমা তুমি কি শুনতে পাচ্ছ না, এখানে ওমা শব্দটা কি, এটাও কিন্তু সম্বোধন পদ। কাউকে আমি কি করছি, সম্বোধন করছি বা ডাকছি। ঠিক আছে, সম্বোধন কথাটার অর্থ হলো কি বিশেষভাবে ডাকা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য পড়ব। সম্বন্ধ পদ আর সম্বোধন পদের পার্থক্য হলো কি, সম্বোধন পদ কি হয় কি এক পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক বোঝায় এখানে। ঠিক আছে, সম্বন্ধ পদ। আর সম্বোধন পদে কি হয়, কাউকে আহ্বান করা বোঝায়। আহ্বান মানে কাউকে ডাকা, আহ্বান বা ডাকা বোঝায় কাউকে। ঠিক আছে, সম্বোধ পদ সাধারণত কি থাকে, র এবং এর বিভক্তি থাকে। সম্বোধ পদ কিন্তু কখনোই, ঠিক আছে, সবসময় কি হয় র এবং এর যুক্ত থাকে বিভক্তি এর সঙ্গে। আর সম্বোধন পদে কি হয়, কখনো বিভক্তি থাকে না। হুম, এরপরে সম্বন্ধ পদ কি হয়, বাক্যের মাঝখানে
বা প্রথমে বসতে পারে, কখনো কখনো মাঝখানে বসে, কখনো কখনো প্রথমে বসে, কিন্তু সম্বোধন পদ কী হয়, সবসময় কিন্তু একদম বাক্যের শুরুতে বসে। ঠিক আছে? আচ্ছা, এরপরে বিভক্তি আর অনুসর্গ অনুযায়ী কারকের কয়েকটা শ্রেণীবিভাগ আমরা পড়ব। ঠিক আছে? বিভক্তি আর অনুসর্গ হিসেবে কী হয়, কারকের আরও একটা প্রকারভেদ আছে, সেটা আমরা পড়ব। বিভক্তি আর অনুসর্গের প্রয়োগ অনুসারে বাংলা কারককে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? তিনটা ভাগ কী কী? প্রথম ভাগটা হচ্ছে বিভক্তি প্রধান কারক, তারপরে 2 নম্বর হচ্ছে অনুসর্গ প্রধান কারক, 3 নম্বর হচ্ছে বিভক্তি ও অনুসর্গ প্রধান কারক। ঠিক আছে? আচ্ছা, বিভক্তি প্রধান কারক কাকে বলে? যে সব কারক সম্পর্ক কি বিভক্তি দিয়ে চিহ্নিত করা যায়। ঠিক আছে? তাহলে যেসব কারক সম্পর্ক বিভক্তি দিয়ে চিহ্নিত করা যায় তাকে বিভক্তি প্রধান কারক বলে। ঠিক আছে? এই বিভক্তি প্রধান কারক হচ্ছে কিন্তু ক প্রকার? 4 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, সম্বন্ধ কারক। এই কারকগুলো কি হয়, আমরা কি করতে পারি, বিভক্তি দিয়েই আমরা চিনে নিতে পারি যে, ঠিক আছে, কর্তৃকারক হবে, কর্মকারক হবে, অধিকরণ হবে কিংবা সম্বন্ধ কারক হবে। তাই এগুলোকে আমরা কি বলবো? এগুলো হচ্ছে বিভক্তি প্রধান কারক। ঠিক আছে? এরপরে হচ্ছে অনুসর্গ প্রধান কারক। অনুসর্গ প্রধান কারক কাকে বলে? যেসব কারক সম্পর্ক অনুসর্গ দিয়ে চিহ্নিত করা যায় তাকে অনুসর্গ প্রধান কারক বলে। এই অনুসর্গ প্রধান কারক কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু আমাদের 2025-এর মাধ্যমিক পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা। ঠিক আছে? তো অনুসর্গ প্রধান কারক কাকে বলে? যে কারকগুলো কি অনুসর্গ দিয়ে চিহ্নিত করা যায় তাদেরকে বলে অনুসর্গ প্রধান কারক। অনুসর্গ প্রধান কারকের সংখ্যা কটা? 3টা। কি কি? করণ কারক, অবদান কারক, নিমিত্ত কারক। ঠিক আছে? আমরা জানি করণ কারক কি পড়েছি আমরা, করণ কারকে কি দিয়ে প্রশ্ন করতে হয়। ঠিক আছে? কিসের দ্বারা, এখানে দ্বারা দ্বারা অনুসর্গটা থাকে। তারপরে অপদান কারকে কি হয়, অপদান কারকে হয় কোথা থেকে, ঠিক আছে, বা কখন থেকে, সেটা অপদান কারক হয়ে যায়। থেকে থেকে অনুসর্গটা থাকে এখানে। আর নিমিত্ত কারকে কি থাকে, কিসের জন্য, এই যে জন্য, কি জন্য কথাটা আমাদের পাই আমরা অনুসর্গ হিসেবে, তাই এগুলো কিন্তু অনুসর্গ প্রধান কারক। ঠিক আছে? আচ্ছা, এরপরে বিভক্তি ও অনুসর্গ প্রধান কারক। ঠিক আছে? এমন কয়েকটি কারক সম্পর্ক আছে যাকে কখনো বিভক্তি আবার কখনো অনুসর্গ দিয়ে চিহ্নিত করা যায়, তাদেরকে আমরা কি বলবো, বিভক্তি ও অনুসর্গ প্রধান কারক বলে। ঠিক আছে? বিভক্তি আর অনুসর্গ প্রধান কারক কয়টা? এটাও কিন্তু কয় প্রকার? 4 প্রকার। ঠিক আছে? কি কি? করণ কারক, নিমিত্ত কারক, অপদান কারক ও অধিকরণ কারক। ঠিক আছে? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো।